ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রধান কার্যালয় নগর ভবনের সামনে টানা সপ্তম দিনের মতো অবস্থান ও বিক্ষোভ কর্মসূচি অব্যাহত রেখেছেন বিএনপি নেতা ইশরাক হোসেনের সমর্থকেরা। ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনকে দায়িত্ব দেওয়ার দাবিতে গত সপ্তাহের বুধবার থেকে নগর ভবনকে কেন্দ্র করে বিভিন্ন কর্মসূচি অব্যাহত রেখেছেন তারা। গতকালও নগর ভবনকে ঘেরাও সহ বিক্ষোভ কর্মসূচি পালন করায় কার্যত অচল হয়ে পড়েছে দক্ষিণ সিটির সব ধরনের কার্যক্রম। ইশরাক হোসেনকে মেয়র পদে না বসানোর প্রতিবাদে ঢাকাবাসী ব্যানারে বিক্ষোভে অংশ নেওয়া তার সমর্থক ও অনুসারীরা এই পদক্ষেপ নিয়েছেন। নগর ভবনে আছেন আমাদের সহকর্মী SM আরিফ, তার কাছ থেকে জানবো সেখানকার সর্বশেষ পরিস্থিতি। আরিফ, নগর ভবনের এই মুহূর্তের আসলে কি পরিস্থিতি দেখছেন আমাদেরকে জানাবেন। নগর ভবনে আমরা প্রতিদিনই যেটি দেখি যে টানা এই যে 6 দিন যাবৎ, আজকে নিয়ে হয়তো 7 দিন, সেই 6 দিন যাবৎ আগে দেখেছিলাম যে ইশরাকের যে মেয়র পদে শপথের দাবিতে আন্দোলন সেটি চলছিল। আজকে সেখানে হওয়ার কথা ছিল, তবে গতকালকে জানেন একটি হাইকোর্টে আদেশ দেয়, হাইকোর্টের একটি রায়ের আজকে দিন ধার্য করা হয়। ইশরাকের যে নির্বাচন কমিশন থেকে যে প্রজ্ঞাপন জারি করা হয়েছিল সেই প্রজ্ঞাপনের বিরুদ্ধে করা রিটের কারণে, সেই কারণে আজকে যে রায়টা আছে, রায়টা আমরা জানি যে দুপুর 12টা থেকে 12:30 নাগাদ রায়টি হতে পারে। সেই কারণে আসলে যারা ইশরাকের সমর্থকরা রয়েছেন তারা এখন কিন্তু মৎস্য ভবনের সামনে, যেটি হাইকোর্টের একটু সামনে, সেখানে অবস্থান করছেন। তারা আসলে রায়ে কি হয় বা কি আদেশ দেওয়া হয় সেই আদেশের উপর ভিত্তি করেই তারা পরবর্তীতে আন্দোলন বা কর্মসূচি সেটি সাজাবেন। হয়তো সেই কারণেই মৎস্য ভবনের সামনে তারা অবস্থান করছেন। এখানে আসলে বিচ্ছিন্নভাবে কিছু কিছু তার সমর্থকরা রয়েছে, তবে সেটিও খুবই নগণ্য। এবং যদি নগর ভবনের কথা বলি, আজকেও কিন্তু নগর ভবন তালাবদ্ধ রয়েছে। যদিও নগর ভবনের যারা কর্মকর্তা কর্মচারী রয়েছেন তারা কিন্তু ভিতরে অবস্থান করছেন বা তারা অফিস টাইমের সময় করে কিন্তু অফিসে ঢুকেছেন। তবে যেটি বলেছি, তালাবদ্ধ বিধায় কিন্তু আজকেও নগর ভবনের কোনো কার্যক্রম চলছে না। আর যেটি বলেছি যে রায়টি আজকে দুপুর 12:30 নাগাদ হতে পারে, এইটি রায়টি কিন্তু এই নির্বাচন কমিশনের যে প্রজ্ঞাপন দায়ের করা হয়েছিল সেই প্রজ্ঞাপনের বিরুদ্ধে কিন্তু রায়টি একটি রিট করেছিলেন একজন ব্যক্তি। সে কারণে কিন্তু আজকের রায়টি খুবই গুরুত্বপূর্ণ এবং সেটির উপর ভিত্তি করেই আসলে যারা সমর্থকরা রয়েছেন তার ইশরাককে, তারা কয়েকজন সমর্থকের সাথে আমরা কথা বলেছি, তারা বলছেন যে তারা ওই হাইকোর্টের সামনে যে মৎস্য ভবন সেখানে অবস্থান করবেন এবং তারা জানবেন রায়ে কী হয়েছে। রায়ের যেটা হয় বা রায়ের যে আদেশটা আসে সেই আদেশের পরেই কিন্তু তারা পরবর্তী সিদ্ধান্ত, এবং একটু আরেকটি জানিয়ে রাখি, তারা কিন্তু ওখান থেকে আবার ঠিক এই নগর ভবন চলে আসবেন রায়টা পড়ার পর বা রায়ে যে আদেশটা দেওয়ার পর কিন্তু তারা এখানে চলে আসবেন বলছেন। এবং তারা যদি তারা এটি বলছেন যে যেহেতু একটি এই যে ইশরাককে মেয়র ঘোষণা কিন্তু এই হাইকোর্ট থেকেই রায় দিয়ে করা হয়েছিল এবং তারা আশাবাদী যে হাইকোর্ট তাদেরকে আসলে, যারা ইশরাকের সমর্থক রয়েছেন তাদেরকে আসলে হাইকোর্ট এবারও তাদের পক্ষে থাকবে, সেই ইশরাকের পক্ষে থাকবে রায়টি, সেটি কিন্তু তারা বারবার বলছেন। এবং এখন পর্যন্ত আসলে সেটি দেখা যাক রায়টা কি হয়। এবং তার সমর্থকরা কিন্তু বলছে যে অবস্থান করছেন এখন হাইকোর্টের ঠিক সামনে, মৎস্য ভবনের সামনে। তো এই ছিল আমার কাছে সর্বশেষ। আরিফ, আপনাকে ধন্যবাদ। এদিকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র হিসেবে বিএনপি নেতা ইশরাক হোসেনকে শপথ না পালনের নির্দেশনা চেয়ে করা রিটের আদেশ আজ বেলা 12টার দিকে এই আদেশ দেওয়া হতে পারে বলে জানা গেছে। গতকাল বিচারপতি মোহাম্মদ আকরাম হোসেন চৌধুরী ও বিচারপতি দেবাশিস রায় চৌধুরীর হাইকোর্ট বেঞ্চে এই রিটের শুনানি হয়। শুনানি শেষে এই বিষয়ে আদেশের জন্য বুধবার দিন ধার্য করেন হাইকোর্ট। গত বুধবার বিএনপির নেতা ইশরাক হোসেনকে শপথ না পড়ানোর নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট আবেদন করেন মোহাম্মদ মামুনুর রশিদ নামে এক ব্যক্তি। পাশাপাশি ইশরাক হোসেনকে মেয়র ঘোষণা করায় ঢাকার প্রথম যুগ্ম জেলা জজ ও নির্বাচনী ট্রাইব্যুনালের বিচারকের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের নির্দেশনাও চাওয়া হয় রিটে। নির্বাচন কমিশন ও পুনর্গঠন ও স্থানীয় সরকার নির্বাচনের দাবিতে আজ দুপুরে ইসি ভবনের সামনে বিক্ষোভ সমাবেশ করবে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। রাতে এক ব্রিফিংয়ে এই ঘোষণা দেন দলটির নেতারা। দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, নির্বাচন কমিশন পক্ষপাতমূলক আচরণ করছে, তাই কমিশনের ওপর ভরসা রাখতে পারছে না এনসিপি। এ সময় দ্রুত নির্বাচন কমিশন পুনর্গঠনেরও দাবি জানান তিনি। দলটির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি বলেন, নির্বাচন কমিশন পক্ষপাতমূলক আচরণ করছে, এই কমিশনকে পুনর্গঠন করার জন্য মাঠে নামবে এনসিপি। উদ্ভূত পরিস্থিতিতে ইশরাক হোসেন বনাম শেখ ফজলিনুর তাপস গং মামলাকে নজির হিসেবে নিয়ে সারা দেশে
অবৈধ নির্বাচনের প্রার্থীরা আদালতে শরণাপন্ন হয়ে এক জটিল ও সংকটময় পরিস্থিতি তৈরি হয়েছে। এ সংকট নিরসনে এবং জনদুর্ভোগ লাঘবে স্থানীয় সরকার নির্বাচনই একমাত্র সমাধান। দীর্ঘদিন বাংলাদেশে একটি সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন হয়নি। স্থানীয় সরকার নির্বাচনের মাধ্যমে এই সরকারের প্রশাসনের, নির্বাচন কমিশনের আসলে সক্ষমতা প্রমাণেরও বিষয় রয়েছে, আস্থারও বিষয় রয়েছে। জাতীয় নাগরিক পার্টি এনসিপির জ্যেষ্ঠ যুগ্ম মুখ্য সমন্বয়ক আব্দুল হান্নান মাসুদকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে তার দল। ধানমন্ডি থানার একটি ঘটনায় আটককৃত ৩ জনকে থানায় গিয়ে মুচলেকা দিয়ে ছাড়িয়ে আনার ঘটনাকে কেন্দ্র করে এই নোটিশ দেওয়া হয়েছে। তাকে আগামী ৩ কার্যদিবসের মধ্যে এই বিষয়ে লিখিত ব্যাখ্যা দিতে বলা হয়েছে। আব্দুল হান্নান মাসুদের থানায় যাওয়া ও ৩ জনকে ছাড়িয়ে আনার বিষয়ে বিভিন্ন মহলে প্রশ্ন ওঠে এবং সমালোচনার সৃষ্টি হয়। এরই পরিপ্রেক্ষিতে এনসিপির পক্ষ থেকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে হান্নান মাসুদকে। বুধবার সকালে তাকে এনসিপির যুগ্ম সদস্য সচিব দফতর সালেউদ্দিন সিফাত স্বাক্ষরিত এই নোটিশ পাঠানো হয়েছে। আগামী ৭ জুনকে পবিত্র ঈদুল আজহার দিন ধরে আজ ট্রেনের আসনের অগ্রিম টিকিট বিক্রি শুরু করছে বাংলাদেশ রেলওয়ে। ঈদ উপলক্ষে ঘরমুখো মানুষের এই যাত্রা সহজ করতে আজ বিক্রি করা হচ্ছে ৩১ মে ট্রেনের আসন্ন। যাত্রীদের সুবিধার্থে শতভাগ টিকিট অনলাইনে বিক্রি করা হবে। সকাল ৮টায় বাংলাদেশ রেলওয়ের পশ্চিমাঞ্চলের চলাচল করা ট্রেনগুলোর আসনের টিকিট বিক্রি শুরু হয়, আর দুপুর ২টায় পূর্বাঞ্চলের চলাচল করা ট্রেনগুলোর আসনের টিকিট বিক্রি শুরু হবে। এবার শুধু ঢাকা থেকে দেশের বিভিন্ন গন্তব্যে যাওয়া আন্তনগর ট্রেনগুলোর জন্য আসন নির্ধারণ করা হয়েছে ৩৩,৩১৫টি। দেশের ৫ অঞ্চলের উপর দিয়ে সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া সহ বজ্রবৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। আজ দেশের অভ্যন্তরীণ নদী বন্দরের জন্য দুপুর ১টা পর্যন্ত সময়ের পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে। আবহাওয়াবিদ AK-M নাজমুল হক স্বাক্ষরিত পূর্বাভাসে বলা হয়, রংপুর, ময়মনসিংহ, কক্সবাজার ও সিলেট অঞ্চলের উপর দিয়ে পশ্চিম উত্তর পশ্চিম দিক থেকে ঘন্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে ঝোড়ো হাওয়া সহ বজ্রবৃষ্টি হতে পারে। এসব এলাকায় নদী বন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। সেই সঙ্গে রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের থেকে ভারী বর্ষণ হতে পারে। এছাড়া সারা দেশে দিন ও রাতে তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। যান্ত্রিক নগরী ঢাকায় নেই পর্যাপ্ত শৌচাগার, শ্রমিক, পথচারী ও খেটে খাওয়া মানুষের জন্য সুপেয় পানির ব্যবস্থা। যেগুলো রয়েছে বেহাল দশা, সেসব শৌচাগারের নেই নারীদের জন্য সুব্যবস্থা। শৌচাগার ও সুপেয় পানির অপ্রতুলতায় রাজধানীতে থাকা এবং দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা মানুষদের পড়তে হয় ভোগান্তিতে। পুরুষের পাশাপাশি বেশি বিপাকে পড়তে হয় শিক্ষার্থী, কর্মজীবী সহ বিভিন্ন প্রয়োজনে রাজধানীতে আসা নারীদের। কিন্তু এ নিয়ে মাথাব্যথা নেই কারো। বিস্তারিত মিফতাব গালিবের প্রতিবেদনে। বিশ্বের অন্যতম ঘনত্বপূর্ণ মেগা সিটি ঢাকায় কোটি মানুষের বসবাস। নগরীতে শিক্ষার্থী, কর্মজীবী সহ বিভিন্ন মানুষের নির্ধারিত সময়ে নিজ নিজ গন্তব্যে ছুটলেও নেই নিড়ে ফেরার নির্ধারিত সময়। যান্ত্রিক এই নগরীতে এক প্রান্ত থেকে অন্য প্রান্তে ছুটে যাওয়া এসব মানুষের জন্য নেই পর্যাপ্ত শৌচাগার, নেই সুপেয় পানির ব্যবস্থা। আমরা যারা ফিমেল আছি তাদের জন্য সেফ ওয়াশরুম এবং সেফ পানি দুইটারই খুব অভাব। রিক্সাওয়ালা মামারা যারা আছেন, তারপর হচ্ছে যারা মানে একটু নিম্ন শ্রেণীর মানুষ আছেন, তারাও দেখা যায় যে মানে পানি কিনতে পারবে না। 1 ঘন্টা ভাড়া মারতে পারেনি 20 টাকায়। আমি 20 টাকা পানি বোতল মনে করে যে এখানে খাবো কেমনে। অন্যতম জনসমাগম এলাকা শাহবাগ, কারণ বাজার, রামপুরা, গুলশান, উত্তরা সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় নেই শৌচাগারের সুব্যবস্থা। অনেক সময় বিভ্রান্তিতে পড়তে হয়, যেমন যে সমস্ত গণশৌচাগার আছে সেগুলোতে লাইন পড়ে যায়, বিশেষ করে মহিলাদের জন্য আরো সমস্যা হয়। পর্যাপ্ত পানির ব্যবস্থা, ওয়াশরুমের ব্যবস্থা করা উচিত। দু একটিতে থাকলেও অব্যবস্থাপনায় ব্যবহার অনুপযুক্ত সেসব শৌচাগার। কিছু পাবলিক টয়লেট আছে কিন্তু সেগুলোতে আবার হাইজিন মেনটেন করা হয় না বা অব্যবস্থাপনা অনেকটাই আছে। রাস্তায় রাস্তায় যে পাবলিক টয়লেট আছে কিন্তু সেগুলোর অবস্থা এত খারাপ, ওগুলোর মেনটেনেন্স এত খারাপ, যেখানে নারী তো দূর থাক, পুরুষরাও যেতে চায় না। পুরুষেরা বিভিন্ন মাধ্যমে প্রকৃতির প্রয়োজন সারলেও বিপাকে শিক্ষার্থী, কর্মজীবী সহ বিভিন্ন প্রয়োজনে রাজধানীতে আসা নারীদের, ফলে ইউরিন ইনফেকশন সহ রয়েছে মারাত্মক স্বাস্থ্য ঝুঁকিও। রাস্তাঘাটে ওয়াশরুম না থাকলে মহিলাদের অনেক সমস্যা হয়। দেশের মা বোনের জন্য হলেও কষ্ট চিন্তা করে হলেও
আমাদের মোবাইল টয়লেট বা যাই হোক এই ধরনের কোনো ব্যবস্থা রাখা উচিত। নাগরিক সুবিধায় বিশ্বের অন্যান্য শহরের তুলনায় বরাবরই পিছিয়ে থাকা রাজধানীতে শৌচাগার ও সুপেয় পানির ব্যবস্থা রাখার দাবি নগরবাসীর। মিফতা গালিব, মাই টিভি, ঢাকা। এবার আমাদের কৃষি। ঈদুল আজহা উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়া প্রস্তুত হচ্ছে 121টি পশুর হাট। কোরবানি হাটকে লক্ষ্য করে শেষ মুহূর্তে প্রস্তুতি নিচ্ছেন খামারি ও গৃহস্থরা। সীমান্ত দিয়ে চোরাইভাবে গরু আসা নিয়ে শঙ্কায় রয়েছেন তারা। প্রাণী সম্পদ বিভাগ বলছে, দেশীয় পশু দিয়ে স্থানীয়ভাবে কোরবানির চাহিদা মেটানো সম্ভব। জেলা প্রশাসন জানিয়েছেন, খামারিদের স্বার্থ বিবেচনা অবৈধ ও চোরাই পশু বিক্রি বন্ধে নানা পদক্ষেপ নেওয়া হয়েছে। প্রতিনিধি নুরুল আরাফাতের রিপোর্ট, জানাচ্ছেন ইলিয়াস কমল। আসন্ন ঈদুল আজহা উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়ার বিভিন্ন খামারে কোরবানির জন্য প্রস্তুত রয়েছে 1,35,635টি পশু। এবার জেলায় বেড়েছে খামারির সংখ্যা। জেলার 14,792টি খামারে প্রাকৃতিক উপায়ে পশু হৃষ্টপুষ্টকরণে ব্যস্ত খামারিরা। প্রতিটি খামারে রয়েছে সব ধরনের কোরবানির পশু। খামারিরা জানান, গোখাদ্যের দাম বৃদ্ধি ও ভারত থেকে অবৈধ পথে কোরবানির পশু আসায় বিগত কয়েক বছর যাবৎ ক্ষতিগ্রস্ত হচ্ছেন তারা। এবছরও অবৈধ পথে পশু আসা বন্ধ না হলে বিপুল পরিমাণ ক্ষতির মুখোমুখি হবেন তারা। আলহামদুলিল্লাহ, এবছর আমরা আমাদের ফার্মে 200+ গরু মোটাতাজা করতেছি 2025-কে কেন্দ্র করে। এসবগুলা মোটাতাজা করছি, সব ন্যাচারালি খাবার খাওয়ায়া, ভুট্টা সাইলেজ খাওয়াইছি, এরপরে গম বসি। ইনশাআল্লাহ আশা করি বর্ডারে গরু দিন না আসে, আরো বেচা কেনাটা দিন দিন ভালো হবে। মোটামুটি এই বেতন লিয়ে আমার ছেলে ফেলে লেবারও করাইতেছি, আবার এটা লিয়ে আমার সংসার খুব ভালো ভালো চলতেছে। প্রাণী সম্পদ বিভাগ বলছে, স্থানীয়ভাবে উৎপাদিত পশু ও মৌসুমী ব্যবসায়ীদের দিয়েই জেলার চাহিদা মিটবে। এদিকে জেলা প্রশাসন ও প্রাণী সম্পদ অধিদপ্তর যৌথভাবে পশুর স্বাস্থ্য পরীক্ষা, হাট ব্যবস্থাপনা ও নিরাপদ পরিবহন নিশ্চিত করতে কাজ করছে। সবগুলি খামার আমরা নিয়মিত পর্যবেক্ষণ করতেছি এবং এখানে যেন কোনো স্টেরয়েড বা হরমোন জাতীয় কোনো ঔষধ প্রয়োগ না করা হয়, সেটাও আমরা নিয়মিত মনিটরিং করতেছি। জেলা প্রশাসন জানিয়েছে, অবৈধ ও চোরাই পথে পশু আসা বন্ধে বিজিবি ও আইন শৃঙ্খলা বাহিনীকে নজরদারি বাড়ানোর নির্দেশ দেওয়া হয়েছে। ভারতীয় গরু আসলে বৈধভাবে আসার তো সুযোগ নেই, অবৈধভাবে যেগুলো আসবে সেই বিষয়টা আমাদের বিজিবিকে টহল দেওয়ার জন্য নির্দেশনা দেওয়া হয়েছে। সেই সাথে যারা আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী আছে সকল সজাগ দৃষ্টি রাখছে, যাতে ভারতীয় গরু বাংলাদেশে অবৈধভাবে প্রবেশ করতে না পারে। দেশি খামারিদের স্বার্থ রক্ষায় সংশ্লিষ্টরা তৎপর হবেন, এমনটাই প্রত্যাশা সকলের। ইলিয়াস কমল, মাই টিভি। এবারে গ্রামাঞ্চল। গাজীপুরের সদর উপজেলায় পুলিশের উপর হামলা ও একটি গার্মেন্টসে ভাঙচুরের ঘটনায় এক ছাত্রলীগ নেতাকে গ্রেপ্তার করেছে জয়দেবপুর থানা পুলিশ। গাজীপুর সদর উপজেলার বিকে বাড়ি এলাকায় অভিযান চালিয়ে ফয়সাল হোসেনকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত ফয়সাল গাজীপুর সদর উপজেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক। এ বিষয়ে জয়দেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল হালিম জানান, মণিপুর এলাকায় ইউটা গার্মেন্টসে ভাঙচুর ও পুলিশের সরকারি কাজে বাধা দেওয়ায় অভিযোগে তাকে গ্রেপ্তার করা হয়। পরে তাকে গাজীপুর আদালতে পাঠানো হয়। দিনাজপুরের পার্বতীপুরে পৌর শহরের পুরাতন বাজার, কেন্দ্রীয় বাস টার্মিনাল সহ বিভিন্ন রাস্তার পাশে দাঁড়িয়ে আছে দানবাকৃতির একাধিক বিভিন্ন প্রজাতির বড় বড় শুকনো গাছ। গোড়া থেকে পচে যাওয়ায় প্রাকৃতিক দুর্যোগ বা ঝড় হওয়ায় যে কোনো সময় এসব গাছ ভেঙে পড়ে বড় ধরনের প্রাণহানির আশঙ্কা করছেন স্থানীয় এলাকাবাসী। তবে বাধ্য হয়ে ঝুঁকি নিয়ে এসব পথে চলাচল করছে পথচারী ছাড়াও বিভিন্ন যানবাহনের যাত্রী ছাড়াও পরিবহন সংশ্লিষ্টরা। দ্রুত সময়ের মধ্যে এসব শুকনো গাছ অপসারণের কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করছেন সচেতন মহল। জঙ্গি, সন্ত্রাসবাদ, মাদক, ইফটিজিং ও বাল্যবিবাহ প্রতিরোধে ভোলার শশীভূষণে ওপেন হাউসিং ডে অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার শশীভূষণ থানা পুলিশের আয়োজনে থানা কম্পাউন্ডে ওসি তারেক হাসান রাসেলের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভোলা জেলা পুলিশ সুপার মোহাম্মদ শরীফুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার চরপেশন সার্কেল মেহেদি হাসান, শশীভূষণ থানা বিএনপির সভাপতি এবি সিদ্দিক, সাধারণ সম্পাদক মোস্তফা কামাল সহ সমাজের বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশগ্রহণ করেন।